কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরস্থানের পাশ থেকে যুগান্তর লাইভে আপনাদের সবাইকে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। আপনারা জানেন যে গতকাল রাত আনুমানিক 9টা 45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদী, যিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একজন সমন্বয়ক ছিলেন। রামপুরা অঞ্চলে তিনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই শরীফ ওসমান হাদী আত্মতায়ীদের গুলিতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রাত 9টা 45 কিন্তু ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে হাদীর পরিবার এবং পুরো বাংলাদেশ জুড়ে। পুরো বাংলাদেশের মানুষ এখন শোকাহত। আজকে সন্ধ্যা 6টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় শরীফ ওসমান হাদীর মরদেহ। সেখান থেকে প্রথমে জানানো হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সর্বস্তরের মানুষের সাক্ষাতের জন্য রাখা হবে তার লাশ। তবে 6টার দিকে ইনকিলাব মঞ্চের যে ফেসবুক পেজ রয়েছে, অর্থাৎ শরীফ ওসমান হাদীর প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টার এবং ইনকিলাব মঞ্চ যে সংগঠন, সেই ইনকিলাব মঞ্চর ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে শরীফ ওসমান হাদীকে বিমানবন্দর থেকে আজ রাতে আগারগাঁওয়ে হিমাগারে রাখা হবে। সেখান থেকে আগামীকাল দুপুরের দিকে মানিক মিয়া এভিনিউতে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নিয়ে এসে এখানে আরও একবার জানাজা দিয়ে সম্ভবত তাকে এই কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করা হবে, এরকমটাই দাবি জানানো হয়েছে শরীফ ওসমান হাদীর পরিবারের পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে আগামীকাল এই কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করা হবে শরীফ ওসমান হাদীকে। ইনকিলাব মঞ্চের ওই পোস্ট থেকে আরও জানানো হয়, আধিপত্যবাদ বিরোধী যে সমাবেশ চলছে শাহবাগে, শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে হত্যাকারীদের গ্রেপ্তার এবং তাদের দ্রুত ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তির মুখোমুখি করার যে দাবি চলছে, সেই দাবি জারি রাখার আহ্বান জানানো হয় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে। একই সাথে তারা শোককে শক্তিতে রূপান্তরিত করে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর আহ্বান জানান। ইতিমধ্যেই শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশেষ করে দেশের দুটি প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারে কিন্তু হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। সাংস্কৃতিক কেন্দ্র সায়রটে হামলা চালানো হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু জায়গায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই সব ঘটনার সাথে তৃতীয় পক্ষ জড়িত থাকতে পারে এরকমটা বলা হয়েছে। সে কারণে তৃতীয় পক্ষ যেন কোনোভাবেই শরীফ ওসমান হাদীর এই যে হত্যাকারীদের বিচারের দাবিতে যে সমাবেশ বা যে বিক্ষোভ কর্মসূচি চলছে, সেই বিক্ষোভ কর্মসূচিকে প্রভাবিত করতে না পারে, সেজন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। দর্শক, গতকাল শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু দেশের বিভিন্ন স্থানে রাজপথে নেমে আসে শরীফ ওসমান হাদীর ভক্ত সমর্থক এবং সাধারণ ছাত্র জনতা। তারা রাস্তায় নেমে এসে শোকান্বিত হয়ে, বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল করেন, স্লোগান দেন। গতকাল রাত থেকে কিন্তু শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে সাধারণ ছাত্র জনতা। তারা অশ্রুসজল চোখে সেখানে জড়ো হয়। প্রথমে আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হয় সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা। তারপরে বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল তারা এসে একত্রিত হয়ে শাহবাগে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে এবং বিক্ষোভ মিছিল থেকে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। অনেকেই দেখেছি আমরা কান্নায় ভেঙে পড়েছেন। আজকেও যখন বিমানবন্দরে শরীফ ওসমান হাদীর লাশবাহী যে বক্স নামানো হয় বিমান থেকে, সেই শরীফ ওসমান হাদীর লাশের পাশে কান্নায় ভেঙে পড়েছিলেন
জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম সহ শরীফ ওসমান হাদীর যারা ভক্ত সমর্থক ছিলেন সেখানে উপস্থিত ছিলেন। একই সাথে রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারাও সেখানে ছিলেন, আমরা দেখেছি। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। আজকে সকাল থেকেই এই শাহবাগ রাজু ভাস্কর্য, শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে যে জায়গাগুলো রয়েছে, বাংলা মোটর সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে কিন্তু শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছিল তার ভক্ত সমর্থক যারা রয়েছে, তার অনুসারী যারা রয়েছেন তারা এবং সাধারণ ছাত্র জনতা। তারা শরীফ ওসমান হাদীর যে মৃত্যুর ঘটনায় ব্যথিত হয়েছেন এবং একই সাথে এরকম নৃশংস হত্যার বিচারের দাবি জানাচ্ছেন তারা। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। তিনি সেদিন শুক্রবার ছিল এবং তিনি ভোটার সংযোগ করছিলেন। তিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং সেই নির্বাচনের অংশ হিসেবে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ভোটার সংযোগ করেছিলেন জুমার নামাজের পর। সেই ভোটার সংযোগ শেষে রিকশায় চড়ে তিনি এবং তার অনুসারীরা ফিরছিলেন। ফেরতি পথে দুজন মোটরসাইকেল আরোহী দুষ্কৃতকারী তারা খুব কাছ থেকে তাকে গুলি করে এবং এই গুলিতে তিনি গুরুতর আহত হন। গুলিটি তার মাথার একবারে বাম পাশে অর্থাৎ বাম কানের ঠিক নিচে বিদ্ধ হয় এবং ডাক্তাররা পরবর্তীতে তার অস্ত্রোপচারের পর জানান যে গুলিটি তার বাম কানের নিচে বিদ্ধ হয়ে সেটি ভেদ করে বের হয়ে গিয়েছে এবং এই বুলেটের যে স্প্রিন্টার সেগুলো তার মস্তিষ্কে আঘাত করেছে, মস্তিষ্কে মারাত্মক জখম হয়েছিল, যে কারণে তার অবস্থা অতি সংকটাপন্ন হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়, সেখান থেকে পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের পরামর্শ, পরিবারের অনুমতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আনুমানিক 9:45 তার মৃত্যুর খবর পাওয়া যায় এবং তিনি মৃত্যুবরণ করেন। এই খবরের পরেই কিন্তু পুরো এলাকা জুড়ে, এই বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা রাস্তায় নেমে আসে। আমরা যেমনটি দেখেছিলাম জুলাই গণ আন্দোলনের সময় ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, ঠিক একইভাবে আমরা গতকালকেও দেখেছি যে এই শরীফ ওসমান হাদীর মৃত্যুর পরে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন, কালচারাল সংগঠন তারা কিন্তু একত্রিত হয়ে মিছিল নিয়ে বিক্ষোভ করতে করতে এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শাহবাগ চত্বরে এসে জড়ো হয়। পরবর্তীতে আমরা দেখেছি সেই শাহবাগ চত্বরকে হাদী চত্বর হিসেবে ঘোষণা করা হয়। একই সাথে আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল, যেটি শেখ মুজিবুর রহমান হল নামে পরিচিত ছিল, সেই হলটিকেও সেই হলের যারা হল সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু সেটিকে শহীদ হাদী হল হিসেবে ঘোষণা করেছে। এবং একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন শরীফ ওসমান হাদী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছিলেন এবং সেখানকে পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলেন। পাশাপাশি তিনি একটি ইংরেজি শেখার প্রতিষ্ঠানেও সময় দিতেন, সেখানে তিনি ইংরেজি শেখাতেন এবং একই সাথে তিনি বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনে যুক্ত ছিলেন। বিশেষ করে তার প্রতিষ্ঠিত যে ইনকিলাব কালচারাল সেন্টার, সেখানে তিনি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে উন্মুক্ত লাইব্রেরি এর মাধ্যমে তিনি সাংস্কৃতিক আন্দোলন শুরু করেছিলেন। এবং একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদীর বাড়ি কিন্তু ঝালকাঠির নলছিটি উপজেলাতে। সেখানে তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং তারা 6 ভাই বোনের মধ্যে হাদী ছিলেন সবার ছোট অর্থাৎ সর্বকনিষ্ঠ। তার বাবা একজন ইমাম ছিলেন এবং তিনি একটি প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। শরীফ ওসমান হাদীর মৃত্যুতে ঝালকাঠির নলছিটিতে যেমন শোকের ছায়া নেমে এসেছে, একইভাবে পুরো দেশ জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। যারা শরীফ ওসমান হাদীকে পছন্দ করেন বা যারা পছন্দ করেন না তারাও শোকে বুক ভাসিয়েছেন। গতকাল থেকেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে
ফেসবুকে শোক বার্তা প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যক্তি বিশেষে তারা প্রত্যেকেই কিন্তু হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আসলে এই খুবই অল্প বয়সে বলা হচ্ছে যে এই তরুণ রাজনীতিবিদ এর প্রয়াণ হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন, আততায়ীদের গুলিতে তার মৃত্যু হয়েছে, তাকে শহীদ হিসেবে আখ্যা দিচ্ছে সবাই। মাত্র 33 বছর বয়সে শরীফ ওসমান হাদির যেই যাত্রা সেটি সমাপ্ত হলো, অর্থাৎ তিনি এখন অন্তিম যাত্রার পথে রয়েছেন। তার মৃত্যুর পরেই কিন্তু সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের শোক প্রকাশ করেছে। এই ঘটনা যখন থেকে জানানো হয়েছে যে শরীফ ওসমান হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নিয়ে আসা হবে এবং কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে, তখন থেকেই আমরা দেখেছি যে এই কাজী নজরুল ইসলামের কবরের পাশে এসে কিন্তু ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। এখানে হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। আপনাদেরকে যদি একটু দেখায়, এখানে অসংখ্য মানুষ এসে জড়ো হয়েছেন কবি কাজী নজরুল ইসলামের কবরের সামনে এসে জড়ো হচ্ছে। এখানে এসে শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছেন, দোয়া করছেন এবং এক পলক দেখার জন্য তারা ছুটে এসেছেন হাজারো মানুষ। অন্যদিকে শাহবাগে কিন্তু এখনো আধিপত্যবাদী বিরোধী যে সমাবেশ সেটি কিন্তু চলছে, সেই সমাবেশে কিন্তু কথা বলছেন। এই সমাবেশের আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি আবু সাদিক মোহাম্মদ কায়েম। সেই আধিপত্যবাদ বিরোধী যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু চলছে। এই কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কিন্তু এখন শত শত মানুষ, হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে আসছেন, ভিড় করছেন। যেমনটি বলছিলাম দর্শক, এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি আজকে রাতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে নিয়ে আসা হচ্ছে না শরীফ ওসমান হাদিকে, মূলত তাকে আজকে তার যে লাশ সেটি আজকে আগারগাঁওয়ে হিমাগারে রাখা হবে। সেখান থেকে আগামীকাল মানিক মিয়া এভিনিউতে তার জানাজা নামাজ সম্পূর্ণ শেষে মিছিল নিয়ে হাদির লাশ নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এবং কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে। পরিবারের পক্ষ থেকে এই একই দাবি জানানো হয়েছে। ইনকিলাব কালচারাল সেন্টার, হাদির প্রতিষ্ঠিত যে কালচারাল সেন্টার রয়েছে সেখান থেকেও এবং হাদির প্রতিষ্ঠিত যে ইনকিলাব মঞ্চ রয়েছে সেই মঞ্চের পক্ষ থেকেও কিন্তু এই একই দাবি জানানো হয়েছে। আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বোনকে ভালোবাসি, অথচ আমি আমার বোনের সম্মানের কথা বলার পরেও কিছু টাকার বিনিময়ে প্রস্টিটিউটকে আমি ইউজ করতে কখনো চিন্তা করি না। আমরা কি সেভাবেই দেশকে ভালোবাসছি না? এদেশের ভালোবাসা যদি অন্তরে লালন করে থাকেন তাহলে দেশটাকে দেশের মতো করে ভালোবাসুন। মাকে যদি ভালোবাসেন, মাকে মার মতো ভালোবাসুন। এদেশটাকে আমরা যেভাবে পাচ্ছি দর্শনের মতো আচরণ করছি। আমার এখান দিয়ে সুবিধা আমি খেয়ে নিচ্ছি, আমার ওখান দিয়ে সুবিধা আমি খেয়ে নিচ্ছি। কেন ভাই? এই কারণে হাদিদের জন্ম হয়, কিন্তু হাদিরা বাঁচতে পারে না। স্বার্থান্বেষী যারা স্বার্থলোভী, এদেশকে স্বার্থের কাছে বিক্রি করতে চায়, তাদের কারণে আমরা হাদিদের টিকতে দিতে পারি না। আজকে এখান থেকে বলে দিতে চাই, প্রত্যেকে এক একজন হাদি হয়ে বাংলাদেশে প্রতিরোধ গড়ে তুলুন। প্রত্যেকে এক একজন হাদির ভূমিকা নিয়ে বাংলাদেশে প্রতিরোধ গড়ে তুলুন। আপনার সামনে যদি চাঁদাবাজি হয়, আপনি সাথে সাথে প্রতিরোধ গড়ে তুলুন। যে চাঁদা দিচ্ছে তাকে প্রশ্ন করুন, আপনি কেন চাঁদা দিচ্ছেন? রাষ্ট্র কি আপনার কাছে চাঁদা চেয়েছিল? রাষ্ট্রের কোন অংশে কি আপনাকে চাঁদা দিতে বলেছিল? আপনার চাঁদা কি রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে জমা হয়? যদি প্রশ্নের জবাব না থাকে আপনি সবাইকে জানান দেন এই চাঁদাবাজির টাকা কোথায় যায়। আমরা চাই আমরা হাদিকে ধারণ করে এই বাংলাদেশের জন্য আর কোনো ফ্যাসিবাদ কায়েম না হয়, সেই দিকে আন্দোলনকে আমরা আরো দুর্বার গতিতে নিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ। ভাই একটু ভাই আপনার নামটা বলুন। আমি আফজাল হোসেন। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। আমি বর্তমানে আইসিটি ডিভিশনে কর্মরত রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই প্রতিরোধ গড়ে তোলা উচিত আমাদের। শুধু হাদি মরে গিয়েছে, হাদিকে কিছু করতে পারিনি, সেই জন্য আক্ষেপ দেখায় আসলে আমরা কিছু করতে পারবো না। আচ্ছা ভাইয়া, এই সমাহিত করার বিষয় একটু বলি, যে এখানে সমাহিত করার যে কথাটা চলছে, এটা কি আপনি কি বলেন? দর্শক, আমরা একজন
হাদির একজন অনুসারীর কথা শুনছিলাম, যিনি একজন চাকুরিজীবী। তিনি এসেছেন আসলে এই হাদির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ জারি রাখতে, এবং এই কবি কাজী নজরুল ইসলামের কবরের ঠিক সামনে এসে যে উৎসুক জনতা যে ভিড় করেছেন, হাদির অনুসারীরা যে ভিড় করেছেন, সেখানে এসে তিনি কথা বলছিলেন। আজকে হাদি যখন বিদ্রোহী কবিতা পড়ার পরে আমরা তার আগ্রাসী ভূমিকা দেখেছি, কিন্তু আমি তার কবিতার কয়েকটা চরণ আপনাদের বলেছিলাম। জাতীয় কবির চাইতে কোনো অংশে সে কম কথা বলেনি। সে যখন বলেছে, তুমি আমার হাত খেও না, তুমি আমার হাত খেয়ে নাও, আমার বক্ষ খেয়ে নাও, আমার পা গুলো খেয়ে নাও, আমি কিচ্ছু বলবো না, শুধু আমার মাথাটা খেও না। আপনি কি বুঝতে পেরেছেন যে এই কথাটার ধার কত? আপনি আমার মাথা খাবেন না মানে হচ্ছে আমি এই মাথা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো, আমার হাত পায়ের দরকার নাই। আমার হাত পা মুখ বন্ধ করে দেন, তারপর আমি মাথা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো। সেটা ছিল হাদি। আমার কাছে মনে হচ্ছে যে হাদি শুধু ঢাকা ইউনিভার্সিটির গর্ব না, পুরো বাংলাদেশের গর্ব। জাতীয় কবির পরে যদি আগ্রাসী কেউ কোনো ভূমিকা রেখে থাকে, সেটা ছিল হাদি, শহীদ শরীফুদ্দৌলা হাদি। আপনি আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করেন। হাদি যা বলে গিয়েছে প্রত্যেকটা কথাকে ইভ্যালুয়েট করেন, এক একটা মুক্তার দ্বারা মনে হবে আপনার কাছে। আপনি যদি তার প্রত্যেকটা কথা শোনেন, বিশ্লেষণের পরে আপনার মগজ বলতে বাধ্য হবে যে হাদির মতো কথা বলার লোক গত 50 বছরে বাংলাদেশে জন্মায় নেই। অসংখ্য মেধাবী পেয়েছি আমরা, অসংখ্য মেধাবী পেয়েছি, একজন হাদি পাইনি। যে লোকটা গত 17 বছর দাঁড়িয়ে কথা বলার ছিল না, গত 5 আগস্টে ফ্যাসিবাদ সরকারের এদেশ থেকে তাড়ানোর জন্য যে ভূমিকা ছিল, তার মধ্যে সবচাইতে বেশি ভূমিকা ছিল হাদি। কারণ মানুষের মুখের কথা অনেক ওয়েট, অনেক ধার। সেজন্য আমি মনে করছি হাদিকে জাতীয় কবির পাশে রাখাটাই বাঞ্ছনীয়। তাকে যদি তার পারিবারিক গোরস্থানে দেওয়া হয়, আপনি মনে রাখবেন না, আমি মনে রাখবো না, কিন্তু যদি তাকে এখানে রাখা হয়, প্রত্যেকবার এসে আমার সন্তানকে, আমি বলছি আমার সন্তানকে আমি একজন হাদি তৈরি করি। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমার সন্তানকে হাদি হিসাবে কবুল করেন।